গণতান্ত্রিক দেশে দাবি আদায় কেন করতে হয় বা দাবি আদায়ের প্রক্রিয়াই কেমন? আমরা একদম নিকট অতীতের যে বড় দাবিটি আমরা আদায় করতে পেরেছি আন্দোলনের মাধ্যমে, সেটি হলো 5ই আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতন এবং যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে ভারতে পালিয়ে যায়। সেই প্রক্রিয়া থেকে আমরা দেখে আসছি যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন পর্যায়ের 100রও বেশি দাবি আদায়ের আন্দোলন রাজপথে দেখছি এবং সর্বনিকট অতীত যেটি, যে অর্থাৎ আজকে ঠিক 1 ঘন্টা আগে একটি আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করা হয়েছে। সেটি হলো তিতুমির কলেজ, মহাখালীতে অবস্থিত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য এই কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে এবং আমরণ অনশন থেকে তারা রাজপথ অবরোধ এবং রেলপথ অবরোধ পর্যন্তও গিয়েছে এবং শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে 7 দিনের আলটিমেটাম দিয়ে তারা এই আন্দোলন স্থগিত করেছে। এই হলো ঠিক এই মুহূর্তের যে পরিস্থিতি এবং সেই জায়গা থেকে আমরা আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের বিষয় ঠিক করেছি, দাবি আদায়ের প্রক্রিয়া এবং অন্যান্য প্রসঙ্গ। আমাদের আরও বেশ কিছু সংবাদও রয়েছে, যেমন আমরা দেখেছি যে এরই মধ্যে আগের যে সরকার ছিল সেই সরকারের যে প্রধান দল আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণের চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি ভেঙে ফেলা হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং একই বিষয় তারা ভার্চুয়ালিও করতে চেয়েছে, অনলাইনেও করছে। দর্শক, আমরা মূল আলোচনায় যাবার আগে পরিচিত হতে চাই। আজকে আমাদের সঙ্গে যে অতিথি দুজন যোগ দিয়েছেন, আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। মিফতাহ সিদ্দিকী, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট তাসলিমা তাজ লিমা। তাসলিমা তাজ লিমাকে আমি আরেকটু পরিচয় করে দিতে চাই যে আমাদের যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলন চলছিল সেই সময় কিন্তু তিনি যুক্তরাজ্যে বসে বিভিন্নভাবে এই আন্দোলনের সপক্ষে কথা বলেছেন। তাসলিমা তাজ লিমা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে আজকে বৈশাখী টেলিভিশনের যে প্রধান প্রধান শিরোনামগুলো সেগুলো একটু দেখে আসতে চাই। 1 সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত তিতুমির কলেজের শিক্ষার্থীদের, দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের ঘোষণা, দিনভর ভোগান্তি। বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ করার নির্দেশ। আওয়ামী লীগে লিফলেট বিতরণ করলেই গ্রেফতার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপত্তিকর তথ্য থাকার অভিযোগ। দায়িত্বশীল করতেই সরকারের সমালোচনা, বললেন রিজভী, ন্যূনতম সংস্কারের জন্য ধৈর্য ধরার আহ্বান জামাত আমিরের। এবং তালিকা থেকে ভুয়া ভোটার সরানোর কাজ চলছে, জানালেন কমিশনার সানাউল্লাহ, আগামী বছরের জুনে হতে পারে নির্বাচন। শুনছিলেন বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করতে চাই মিফতাহ সিদ্দিকীর কাছ থেকে। আপনি নিশ্চয় অবগত আছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল কয়েকদিন যাবৎ এবং যে আন্দোলনের বিভিন্ন ধাপ ছিল। প্রথমে তারা রাজপথ অবরোধ করে, এরপরে তাদের কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে যায়, সেখান থেকে অন্তত 2 জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তারা রাজপথ অবরোধের সঙ্গে সঙ্গে আবার আজ বিকেলে রেলপথ অবরোধ করে, মহাখালীতে রেল ক্রসিংয়ে গিয়ে তারা রেল লাইনে শুয়ে পড়ে। এই সব কিছু মিলিয়ে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবিতে তারা 7টি দাবি উত্থাপন করে। তার মধ্যে প্রধান ছিল 3টি দাবি। সেই 3 দাবির 2 দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা। তবে আমার যে প্রশ্ন এবং সাধারণ মানুষের যে প্রশ্ন, আজকে আমরা দিনভর সাধারণ মানুষের যে বক্তব্যগুলো দেখেছি যে তারা দারুণ বিরক্ত এই জন্য যে তাদের দাবি আদায় নিয়ে তাদের কোনো সমস্যা নেই, তবে দাবি আদায়ের যে প্রক্রিয়াটি ছিল, রাজপথ বন্ধ করে দেয়া বা রেলপথে শুয়ে পড়া যাতে রেল চলাচলেও বিঘ্ন ঘটে, এই বিষয়গুলো আপনার মন্তব্য কি? এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি, দাবি আদায়ের এই প্রক্রিয়াটি নিয়ে? ধন্যবাদ আপনাকে, বৈশাখী টেলিভিশনকে এবং আপনার মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। যে প্রসঙ্গটার অবতারণা করলেন আপনি প্রথমেই, দাবি আদায়ের প্রক্রিয়া একটি গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি আদায়ের প্রক্রিয়া কখনো রাস্তা আটকে অথবা ভাঙচুর করে
অথবা অন্য কিছু কোনোভাবে আদায় করা সমীচীন নয়। কিন্তু আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা এটা রয়ে গেছি, কারণ দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিস্ট রেজিমের অধীনে আমাদের কাজ করতে হয়েছে, রাষ্ট্রটা পরিচালিত হয়েছে। এটাকে যে পরিচালনা, এটাকে যে সরকার আমরা বলতেই চাই না। বিগত 15.5 বছর ধরে আওয়ামী লীগের যে সরকার ছিল, যাকে বলে এটাকে সরকার বলতে চাই না, এটা ফ্যাসিস্ট রেজিমের ভিতরে আমরা ছিলাম। প্রত্যেকটি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছিল। এই অবস্থায় আওয়ামী লীগকে আমরা হয়তোবা একটা আন্দোলন, গত দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে, একটি গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা নিয়ে। একটি ভোটাধিকার, মানুষের ভোটাধিকার বন্ধ ছিল, তার ভোটের অধিকারটা সে পায় নাই। স্বাধীনতার যে চেতনা আমরা, তারা মুখে ফেনা তুলত স্বাধীনতার চেতনা বলে বলে, সেই স্বাধীনতার চেতনাটা সম্পূর্ণরূপে ভুলুণ্ঠিত ছিল। মানবিক মূল্যবোধ বলেন, আর সাম্যের বাংলাদেশ বলেন, আর গণতান্ত্রিক বাংলাদেশ বলেন, আর ভোটের অধিকার বলেন, সেই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি বটে, উত্তরণের রাস্তায় রয়েছি। কিন্তু আমরা প্রায়শই দেখি দাবি আদায়ের 5ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়েছে বটে, কিন্তু তার দূষররা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্থানে। এমনকি বর্তমান সরকারের আমরা এই সরকারটা তো আমাদের প্রত্যাশিত সরকার। প্রায় 20 কোটি মানুষ শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিবাদে এই সরকারকে তাদের নিজের সরকার বলেই মনে করেছে এবং তাদেরকে এখানে বসিয়েছে। তো এই সরকার যদিও, কিন্তু সরকারের বিভিন্ন, এর আগে ফ্যাসিস্ট রেজিমের বিভিন্ন লেয়ারে লেয়ারে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, যেভাবে আত্মীয়করণ করা হয়েছিল, এগুলাকে কিন্তু আমরা এখনও সরিয়ে দিতে পারিনি। এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখবেন বিভিন্ন রূপে বিভিন্ন সময় দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন ফর্মে, কখনো আনসার, কখনো অন্য কোনোভাবে। এখন ছাত্রদের এই যে দাবি, একটি সরকার এত সব অন্যায়, এত সব বিরুদ্ধে আন্দোলন করে একটি সরকার এসেছে। এই সরকার অগাস্ট থেকে যদি ধরেন আপনি, মাত্র 5টি মাস, এই 5 মাসের মধ্যে এই সরকার সকল দাবি আদায় সম্ভব না। আমরা হঠাৎ করে দেখলাম যে আমরা এতই স্বাধীন হয়ে গেলাম যে কিছুদিন পর পর বিভিন্ন দাবি আদায় করার জন্য এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে অনেকেই নেমে পড়তে হচ্ছে। এখানে বুঝতে হবে মূল বিষয়টা কি। মূল বিষয়টাই হচ্ছে যে বিভিন্ন ফর্মে শেখ হাসিনার সেই লেলিয়ে দেয়া বাহিনীগুলো এবং সরকারের ভিতরে এখন পর্যন্ত প্রশাসনের ভিতরে থাকা, শুধুমাত্র যে বাইরে যে আওয়ামী লীগের লোকজন তা নয়, কিন্তু প্রশাসনের বিভিন্ন সেক্টরে এখনও এরা বহাল রয়েছে এবং তারা সরকারের বেনিফিশিয়ারিরা, এবং এরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে এই সব আন্দোলন করার জন্য, প্যাট্রোনাইজ করছে। এবং সেই আন্দোলনটা আসলে মূলত সেই যে উদ্দেশ্য নিয়ে তারা কথা বলে, সেই উদ্দেশ্য না, কিন্তু মূল উদ্দেশ্য দেশটাকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া এবং দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাওয়া। সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শই আমরা দেখি তার ভিডিও বার্তা লিক হয়, তার ভিডিও বার্তা না, তার অডিও বার্তা, টেলিফোনিক আলাপ, মোবাইলের আলাপ, এগুলা ইচ্ছে করে লিক হয় হয়তোবা। সেখানে কি বিশ্রী ভাষা প্রয়োগ এখনও আগের মতোই, এবং কি একটা জিজ্ঞাসা এখন পর্যন্ত রয়েছে। এবং তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার করে দিয়েছে, এবং তার যে প্রতিটি স্তরে স্তরে টাকার পাহাড় রয়েছে, এদেরকে এই টাকা দিয়ে বিভিন্নভাবে, এই যে অবৈধ টাকা, এখানে কিন্তু আমরা এখন অ্যাড্রেস করতে পারি নাই, কিন্তু এই সরকার সবে শুরু করেছে। তো তারা এই সব টাকা দিয়ে, এখন অবৈধ টাকা দিয়ে এই সব আন্দোলন কিন্তু পরিচালিত করছে। আমি একটু তাসলিমা তাজের কাছেও আসি। আমরা এই পর্যায়ে আমি এইটুকু বলতে চাই, এই আন্দোলনগুলা অনেক কিছু যৌক্তিক দাবি থাকতে পারে, কিন্তু দাবি আদায়ের একটা প্যাটার্ন থাকতে হবে। এখন আর আগের মতো করে রাস্তায় নেমে জনগণকে ভোগান্তি করে কোনো দাবি আদায় করার সময় হয়তো শেষ হয়ে আসছে। নতুন বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, যে নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই, যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়তে চাই, সেখানে সব কিছু একটি শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করতে হবে। আমি আমার দাবির কথা বলতেই পারি, আমি আমার আন্দোলনের কথা বলতেই পারি, কিন্তু সেই আন্দোলনটা হতে হবে একটি শান্তিপূর্ণভাবে দেশের মানুষের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে।
ধন্যবাদ। আমি তাসনিমা যে যে কথাটি মিফতা সিদ্দিকী বলছিল যে এর আগের আন্দোলনগুলো এই তিতুমির কলেজের যে আন্দোলন, সেখানে শিক্ষার্থীদের চাওয়া হতেই পারে বিশ্ববিদ্যালয়, এবং এটি নিয়ে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব বলেছেন যে আপনারা কলেজ প্রাঙ্গণে চলে যান, সেখানে আন্দোলন করেন, সেখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে জানান, কিন্তু রাজপথ ছেড়ে দিন, রেলপথটা ছেড়ে দিন, জনদুর্ভোগ যেন না হয়। কিন্তু এর আগের যেসব দাবি দেওয়ার আন্দোলনের কথা বলা হলো, এবং অধিকাংশ দাবি ছিল বৈষয়িক, অর্থাৎ আমার বেতন বাড়াতে হবে, আমার এটা দিতে হবে, আমার সেটা দিতে হবে। জিনিসটা কিন্তু এরকম ছিল না যে গণতন্ত্রকে সুসংহত করতে হবে, সবাই যাতে চাকরি পায়, এই ধরনের, অর্থাৎ সার্বজনীন ইস্যুতে ছিল না। এই আন্দোলনগুলোর পিছনে কি অন্য কোনো কারোর ইন্ধন ছিল কিনা, যে বিষয়টি মিফতা সিদ্দিকী একটু ইঙ্গিত করেছেন? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে বাইরের শক্তি বলেন কিংবা দেশের ভিতরের যে অশুভ শক্তি, তাদের ইন্ধন ছিল। তার আগে আমাকে দাবি আদায়ের বিষয়টা বলতে হবে যে বিভিন্ন দাবি দেওয়া থাকবে, এটা একটা চলমান প্রসেস, তাই না? আমারও অনেক দাবি আছে। আমাদের দাবি ছিল যে এই জুলাইয়ের আন্দোলনে শহীদ যারা হয়েছেন, হতাহত যারা হয়েছেন, পরবর্তীতে যেই সরকার আসবেন, যে ইন্টারিম গভর্নমেন্ট আসবেন, তাদের প্রথম কাজ হবে তাদেরকে টেক কেয়ার করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সুরক্ষার ব্যবস্থা করা, তাদের পরিবারের জীবন যাত্রার মান নিশ্চয়তা করা, প্রত্যেকটা দায়িত্ব, এটাও আমাদের দাবি ছিল। তো এরকম দাবিগুলো তো চলমান থাকবে। কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন ক্ষমতায় আসলেন, তখন এই গ্রুপগুলো মানে পোকার মতো বের হতে শুরু করলো, আমার এইটা চাই, আমার এইটা চাই। এটা অবশ্যই বাইরের দেশের ইন্ধনে। আপনি দেখেছেন যে ভারত থেকে 49টা মিডিয়া একযোগে কী ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল। আমরা ইতিমধ্যেই জেনে আসছি যে ভারত বিভিন্ন ধরনের কার্ড তারা প্লে করে আসছিল। অদ্ভুত ব্যাপার, 5ই আগস্টে আমরা জানলাম শেখ হাসিনা পালায় গেল। 6 বা 7ই আগস্টে কি হলো, ওয়েস্টমিনিস্টারে একটা গ্রুপ যে বলল যে এখানে কি বলে মাইনরিটি যারা, তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, তারা শান্তিতে নাই। মানে এক রাতের মধ্যে তারা এই ইস্যুটা নিয়ে ওখানে চলে গেল। অথচ যখন আমাদের এই যে ছিল আরেকটা ছেলে, বিশ্বজিৎ, থ্যাংক ইউ, যখন বিশ্বজিতের উপর অ্যাটাক করা হয়েছিল, তখন কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের কেউ এসে বলে নাই যে থামাও, এই জিনিসটা অমানবিক হচ্ছে। ইসলামী ছাত্র শিবির বানিয়ে করা হয়েছে, এবং পরবর্তীতে তার এই সনাতন ধর্ম জানা যায় দেখে বিষয়টি সামনে আসে। তখন কেউ কিন্তু বলে নাই যে এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমাদের হিন্দু ভাইয়েরা এটা বলেন নাই। তো বিশ্বজিৎ যদি আবুল বাশার হতো তাহলে কিন্তু এই প্রশ্ন সামনে আসতো কিনা সন্দেহ আছে। তো আমি ওয়েস্টমিনস্টারের ব্যাপারটা বললাম যে 6 বা 7ই আগস্ট একটা মহল আমি ব্রিটেনেই দেখেছি, তারা মানে রাতের মধ্যে এই কাহিনী তৈরি করে ওখানে দাঁড়িয়ে গেল পার্লামেন্টের সামনে। তো এই যে এই ইন্ধনগুলো, এগুলো অবশ্যই দেওয়া হচ্ছে বাইরে থেকে। এবং শেখ হাসিনার এভাবে পালিয়ে যাওয়া আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে যে শ্রী জয়শঙ্কর উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একবারের জন্য জুলাইয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, যে গণহত্যা করা হয়েছে, সেটার মানে একবারও উনি সমবেদনা জানাননি সেই শহীদদের জন্য, একবারও এই ক্ষতিগ্রস্তদের জন্য ওনার উদ্বেগ প্রকাশ করেননি। বরং শেখ হাসিনা চলে গেছে এই শোকটাই তারা কাটাতে পারেন নাই। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে আসছি এই অগাস্টের পর থেকে, এবং তাদের গণমাধ্যমগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে ইনস্টিগেট করার চেষ্টা করা হয়েছে। এবং এখন যেই জিনিসগুলো হচ্ছে, বা অগাস্ট থেকে ডক্টর ইউনূস স্যারের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত যা হচ্ছে, তার সিংহভাগই হচ্ছে বাইরের শক্তি দ্বারা পরিচালিত। আমি এটাকে এভাবেই দেখব। এবং সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা অবশ্যই আছে যদি আপনি বলেন, কারণ এখনও আমাদের প্রশাসনে এই স্বৈরাচারের যেই ডালপালা তারা রয়েছে, তাদের কি বলে মুরিদ বলে না, ভক্ত মুরিদ, তারা এখনও রয়েছে, তাদেরকে আমরা এখনও সরাতে পারিনি। আপনি দেখেছেন যে এই 2 দিন আগে যুব দলের একজন নেতা, তাকে বিনা কারণে সেনা সদস্যের একজন তুলে নিয়ে গেল, নির্মমভাবে তাকে প্রহার করলো এবং একটা তরতাজা প্রাণকে লাশ হিসাবে পরিবারের কাছে উপহার দিল। সেনাবাহিনী থেকে কিন্তু এই বিষয়টি তারা দেখছে না,
কোন সেনাবাহিনী এই কাজটা করলো? এখন তো আমরা 5ই আগস্টের পরে কোনো কাস্টোডিয়াল ডেথ কিন্তু আমাদের তারা তাদের মধ্যে এতখানি হবে কেন? এতখানি হয়েছে কারণ আমাদের এই সেনাবাহিনীর মধ্যে ওই সদস্যগুলো রয়েছে যারা আমাদের প্রত্যেকটা ইলেকশনের আগে মোটিভেটেড ছিল, বিভিন্নভাবে তারা বেনিফিটেড ছিল। সেই সেনা সদস্যগুলো এখনো আছে আমাদের মধ্যে। যতটুকু দেখতে পাচ্ছি যে এই বিষয়টি সম্ভবত ভেতরে তাদের ভেতরে এক ধরনের তদন্ত চলছে। সেই জায়গাতে আমরা অত দূর কেন যাবে? অত দূর পর্যন্ত কেন যাবে? আপনি জানেন যে যেহেতু এর সঙ্গে আমি একটি বিষয় আপনাকে, যেটি আপনিও বলছিলেন যে এই যে দাবি আদায়ের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখলাম যে একটি দলের লিফলেট বিতরণের একটি অনুষ্ঠান ছিল, সেখানে তারা একজন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা পরে পরিচয় পাওয়া গেল, তিনি এই দলের লিফলেট বিতরণ করছেন। এই জায়গা থেকে আমি সেটাই বলছি যে এতখানি সাহস কেন হবে? এই প্রজন্ম দেখেছে। আমি 72-75-এর গুমের কথা বলছি না, আমি সিরাজ শিকদার গুম হয়েছে, শহীদুল্লাহ কায়সার গুম হয়েছে, আমি তার সেই প্রসঙ্গ আনছি না। গত 16 বছর জহির রায়হান বিএনপি শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান গুম হয়েছে, দুই ভাই তো। আমি 16 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যে টর্চার হয়েছে, আমি সেগুলোর কথা বলছি না। আমি অনলি জুলাইয়ের কথা বলছি, যে প্রজন্ম দেখেছে যে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে এপিসি যে ভেহিকলগুলো। হ্যাঁ, ইয়ামিন ছেলেটাও প্রাইভেট ইউনিভার্সিটি ছিল সম্ভবত। না, প্রাইভেট ইউনিভার্সিটি না, সে এমআইএসটি তে পড়ে, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ওকে, অন্যতম ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা সাবজেক্টে, ভালো একজন মেধাবী একজন স্টুডেন্ট। সেই মেধাবী ছাত্র যেই ভেহিকলটা আপনার সেনাবাহিনীরা ব্যবহার করেন, যেই ভেহিকলটা দিয়ে কেবলমাত্র আপনার ওয়ার জন্য ব্যবহৃত হয়, সেই ভেহিকলটা নিয়ে নিরীহ একটা ইনোসেন্ট স্টুডেন্টকে কি করলো? মানে তাকে ওখান থেকে ছুঁড়ে ফেললো, সে জীবিত ছিল, তাকে আবার টেনে হেঁচড়ে লাথি মেরে এক কোণায় ফেলে দিল এবং তাকে মানে মৃত, শেষ পর্যন্ত তার জানটাই নিয়ে নেওয়া হলো। এই ভিডিওটা যখন আমি মৃত্যু নিশ্চিত করা হলো, রাইট। আমরা যখন এই ভিডিওটা দেখলাম, আমরা কয়েকজন মহিলা, তখন আমাদের লোকাল এমপি ছিলেন স্যার স্টিফেন টিমস, ওনার কাছে গেলাম। ওখানে আবার মহিলাদের কে অনেক সম্মান দেওয়া হয় ওখানে, রাজনীতিতে বা যে কোনো ইস্যুতে মহিলাদের খুবই প্রায়োরিটি দেওয়া হয়। তো আমাদেরকে উনি, স্যার স্টিফেন টিমস, উনি লেবার পার্টির, পুরো 1 ঘন্টা স্লট দিয়েছিলেন। আমরা তো আমাদের যেই বিষয়গুলো ছিল লিখে নিয়ে গেলাম, উনি ওটা দেখলেন। এরপর যখন ওই ভিডিওটা দেখলাম, উনি ভিডিওটা দেখে জাস্ট কয়েক সেকেন্ড উনি দেরি করলেন, এরপর বললেন আপনারা কি চাচ্ছেন? তো আমি বললাম আমরা জাতিসংঘের অধীনে ইনভেস্টিগেশন চাচ্ছি। উনি সঙ্গে সঙ্গে ইমেল করে দিলেন আপনার হোম সেক্রেটারিকে। এরপরে ডেভিড লেমি যিনি ছিলেন, উনি জাতিসংঘে এটা বললেন, আপিল করলেন যে এটার ইনভেস্টিগেশন হোক। তো এত নির্মম ঘটনা, যেখানে বিদেশিরা পর্যন্ত আপনার রক্তাক্ত হয়েছে, দে বিকাম স্পিচলেস, ঠিক আছে? এই জেনারেশন সেটা দেখেছে। তো এই এত নারকীয় হত্যাযজ্ঞ দেখার পরেও কি করে আমাদের সেনাবাহিনীতে এখনো ভারতীয় মদতপুষ্ট লোকজন থাকে? আমাদের পুলিশ বাহিনীতে কেন এখনো মদতপুষ্ট লোকজন থাকে? না, আমার শেষ হয়নি। এবং আমাদের মানে এই বিসিএস কর্মকর্তা, হ্যাঁ, তার যদি মিনিমাম বিবেক থাকে, সে কি এখন এই 18 তারিখের হরতাল ডাকবে? তার মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থাকে, সে এই কাজটা করবে না। আমরা 1 মিনিটের মধ্যে একটি ছোট্ট বিরতিতে যাব। এই বিষয়ে আপনার যদি মন্তব্য থাকে। তাসলিমাতে যথার্থই বলেছেন, শুধুমাত্র যে মিলিটারি তা না, আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখছি। আপনিও বলছিলেন এই ঘটনা, চিটাগাঙ্গের যে ইনসিডেন্ট আমরা দেখলাম, সেখানে নেভির এরা তার অন্যভাবে জিনিসটাকে করতে পারতো এখানে ছাত্রদেরকে, কিন্তু এই ঘটনার পর ছাত্রদেরকে যেভাবে টেনে হিচড়ে এবং যেভাবে আঘাত করলো, মনে হলো যে একটা প্রতিশোধ নিচ্ছে এদের উপর। একটা বিভৎসতা, যে বিভৎসতা আমরা দেখেছি শেখ হাসিনার আমলে, সেই বিভৎসতা কিন্তু আমরা আর দেখতে চাই না। এই যে পরিবর্তন আমরা করলাম, এই বিভৎসতাকে বেরিয়ে আসার জন্যই তো এই পরিবর্তন। আমরা বিরতিতে যাব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আমাদের এই অনুষ্ঠান কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের
বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। সেখানে আপনারা কমেন্ট করে সরাসরি আমাদের অতিথিদের কাছে আপনাদের জানতে চাওয়া রাখতে পারেন। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা এই অনুষ্ঠান আমাদের বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। মিফতাহ সিদ্দিকীর কাছে ছিলাম বিরতির আগে, যে বিষয়টি আমরা এনেছিলাম যে দাবি আদায়ের প্রক্রিয়া এবং অন্যান্য প্রসঙ্গ, সেই দাবি আদায়ের একটি বিষয় তো আমরা আলোচনা করলামই, যে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে দাবিটি শিক্ষার্থীদের পক্ষ থেকে, তারা 7 দিনের জন্য এই আন্দোলন স্থগিত করেছেন এবং বলেছেন যে 7 দিন পরে যদি তাদের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি নিয়ে তারা আবারও আসবে। তবে তার আন্দোলনের দাবির পক্ষে বিপক্ষে আমরা আলোচনা নয়, আমাদের আলোচনা হলো যে তাদের যে আন্দোলনটা হচ্ছে সেই প্রক্রিয়াটি, আন্দোলনের যে কৌশল, সেই জায়গাতে জনদুর্ভোগ হচ্ছে কিনা। মিফতাহ সিদ্দিকী। অবশ্যই জনদুর্ভোগ হচ্ছে। মূল বিষয়টাই যদি আমরা আসি, এই ছাত্ররাই তো 5ই আগস্ট 2026 এর আগে জুলাই এবং আগস্ট বিপ্লব তাদের মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। মুদ্রা কথা হচ্ছে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, কোটার মাধ্যমে নয়। মেধা, এটা তাদের স্লোগান। আমরা যদি এই যে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে, এর জন্য যে আন্দোলন, এবং সেই আন্দোলন এক দফাতে পরিণত হলো এক সময়, যখন সেই আন্দোলনে গুলি করা হলো, আমাদের ছাত্রভাইদেরকে হত্যা করা হলো, ছাত্রীদের হত্যা করা হলো, লাঞ্ছিত করা হলো। এই ছাত্ররাই তো আজকে যদি তাদের দাবি থাকত, আমি মনে করি যে এই যে ছাত্রছাত্রী নিহত হলো, একটু আগেই তাসলিমা যেটা বলছিলেন যে এদেরকে সুরক্ষা আমরা কতটুকু দিতে পারলাম, আমরা এদের চিকিৎসার ব্যবস্থা কি করতে পারছি এখন সবাইকে? তারা গতকালকেও আন্দোলন করেছে। হ্যাঁ, তাদের জন্য কি আমরা পারছি? যারা নিহত হলো তাদের পরিবারের অবস্থাটা আমরা তাদের জন্য কি করতে পারলাম? তারা যদি তাদের সহপাঠীদের জন্য কিছু কথা বলতো এই মুহূর্তে এসে, আমরা বরঞ্চ আশাবাদী হতাম। একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে, সেটা দাবি থাকতেই পারে। বাংলাদেশে এমন অনেক কলেজই রয়েছে যেটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার মতো অবস্থা রয়েছে। এটার জন্য রাস্তা বন্ধ করে রেলপথ অবরোধ করতে হবে, মোটেই তা কিন্তু নয়। এটার জন্য যদি এই করতে হয় তাহলে আমরা কেন করলাম এটা? এটা সম্পূর্ণরূপে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস। সরকারকে এই ব্যাপারে একটু কঠোর হতে হবে। এই সরকারের মধ্যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা দেখলাম, পরবর্তী অনেক সফটনেস চলে আসছে। এই সরকারের মধ্যে আমরা দেখেছি যে স্পিডটা থাকার ছিল। প্রফেসর ইউনুস একজন প্রাজ্ঞ লোক, প্রফেসর ইউনুস স্যার একজন জ্ঞানী লোক, যাকে আমরা দেখছি এক সময় বারবার তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এবং বাংলাদেশে শুধুমাত্র প্রফেসর ইউনুস না, যারাই জ্ঞানী গুণীজন রয়েছে, একটা কালচার সৃষ্টি হয়ে গেছিলো তাদেরকে কিভাবে টেনে নিচের দিকে নামানো যাবে, অপদস্থ করা যাবে। এবং আমি একাই থাকবো এবং আমার পরিবার থাকবে বাংলাদেশে, আমরাই গড, এই ধরনের একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল। যাই হোক, যাকে কিন্তু তার এই যে যদি পুরো সরকারটা যদি আপনি ধরেন, সেখানে এক একজন এক এক ধরনের কথা বলতেছে। এই জায়গায় রাশ টেনে ধরতে হবে। এটার একটা বিপ্লবী সরকার যদিও না, এটার মধ্যে একটা বিপ্লবী স্পিরিট থাকতে হবে, নতুবা এইসব আন্দোলন একের পর এক আন্দোলন দেশকে অস্থিতিশীল করে দেওয়ার যে আন্দোলন। এই জন্যই আমরা বারবার বলি, অনেকেই মনে করেন যে বিএনপি বোধহয় নির্বাচনে যাওয়ার জন্য অনেকেই বলেন পাগল হয়ে গেছে। বিএনপি মোটেই নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা, যেটা বলেন ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা তো মোটেই সেটা বলি না ক্ষমতায় যাওয়ার বিষয়টা, আমরা বলি দেশ পরিচালনা। এবং আমরা বলেছি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করাবো। এই জন্যই আমরা সবসময় বলি দেশটাকে স্থিতিশীল করার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। এই জন্যই বলি, কারণ এই যে অস্থিতিশীলতার সৃষ্টি করে দেওয়া হচ্ছে, দেশটা এখনও স্টেবল না। দেশটা যদি আমরা স্থিতিশীল না করতে পারি, আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমরা যদি যত দ্রুত সম্ভব একটা দেশটাকে স্থিতিশীল করতে চাই, সেই জন্যই আমরা এগুলো বলতেছি যে যৌক্তিক সময়ের পর নির্বাচন। কারণ এই যে আন্দোলনের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি বিভিন্ন সময়, এটা যে সামনে চলতে থাকবে না। সামনে রমজান আসতেছে, আপনি দেখবেন কোনো একটি গ্রুপ আবার বেরিয়ে পড়বে রমজানে, আবার দেখবেন বিভিন্নভাবে এরা যখন
দেশটাকে অস্থিতিশীল করতে চায়। এই যে আপনারা একটু আগেই বললেন লিফলেট, কিসের জন্য লিফলেট? পৃথিবীর কোনো ইতিহাসে এই ধরনের ফ্যাসিস্টের পলায়নের পর তার দল সাথে সাথে লিফলেট বিতরণ করবে, মিছিল করবে, আজকে যথার্থই করেছেন এবং এগুলো হওয়া উচিত যে লিফলেট যারা বিতরণ করতে আসবে তাদেরকে এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমরা এখনও দেখি নাই এগুলো হচ্ছে কেন। এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে আমরা এখনও দেখি নাই যে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বললে কিন্তু আপনাদের দলীয় স্ট্যান্ডটি অন্যরকম। যেমন আপনারা যেটি বলেন যে এটি জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা এইরকম কোনো কথা বলেন নাই যে জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা নিষিদ্ধ করার কথাও বলছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হবে না। কিন্তু আপনি তার যদি বিচার করতে পারেন শেখ হাসিনা সহ, এই যে আমি এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যেতেই হয়, আপনি দেখবেন একের পর এক সাবেক মন্ত্রীরা, মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী ছিল, উনি একদিকে ঢুকলেন আরেক দিকে বাহির হয়ে গেলেন। সাবেক মন্ত্রীরা একের পর এক, অনেক নেতারা বেল পেয়ে যাচ্ছেন। যেখানে গায়েবী মামলায় বিএনপির নেতাকর্মীরা গায়েবী মামলায় যে সকল মামলার কোনো ভিত্তি ছিল না, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, সেই সকল মামলায় স্থানীয় পর্যায় থেকে বেল হয় নাই। এটাকে হাইকোর্টে আসতে হয়েছে। হাইকোর্টে এসেও প্রথম দিকে বেল পাওয়া যায় নাই ঘটনার পর। এখন আপনি দেখবেন একদিকে দাঁড়িয়ে সিলেটে একটি ঘটনা গত কয়েকদিন আগে হয়ে গেল, একজন কাউন্সিলর পাঁচটি মামলায় উপস্থিত হয়েই বেল নিয়ে নিলেন। সেই মামলাগুলোর মধ্যে অনেক গুরুতর অপরাধ, হত্যা মামলাও ছিল। তো এই যে জিনিসটা হচ্ছে এখন, এগুলাকে অ্যাড্রেস করতে হবে। আমি একটু তাসলিমা তাজকে যুক্ত করতে চাই, যেটি শেষ করে ফেলে এই পর্যায়ে এগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি যদি মনে করেন এগুলা বাড়তে থাকবে তাহলে আন্দোলন হবে, এইটা করবে সেইটা করবে এবং দেশটাকে অস্থিতিশীল করে তুলবে। এই অস্থিতিশীলতার সাইড থেকে আমাদেরকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমরা মনে করি একটা রূপরেখা থাকা উচিত নির্বাচনের। আমরা মনে করি রূপরেখাটা এই কারণে থাকা উচিত, তখন একটা জিনিস বোঝা যাবে দেশে একটা, কারণ প্রশাসনের অনেকেরই ভিতরে কাজ করতেছে, হয়তোবা এই সরকার আরো দীর্ঘ সময় থাকবে, অন্য কোনো কিছু নিয়ে হয়ে যায়, আমরা অন্য কিছু করতে পারি। এবং তাদের যে নেতাকর্মী, তাদের মধ্যে ধারণা রয়েছে যারা এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই বোধহয় আমরা আবার চলে আসলাম। নির্বাচনী রুটম্যাপ যখনই হবে তখনই মনে করবে দেশটা অন্যদিকে ধাবিত হচ্ছে, একটা নির্বাচন হবে এবং তারপর আপনি একমত কিনা যেটি মিস্টার সিদ্দিকী বলেছেন যে নির্বাচনের রূপরেখা বা নির্বাচনের ঘোষণাটি দিলেই দেশ নির্বাচনমুখী হবে? সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছিলেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে অ্যাকোমোডেট করা, তাদের যে মূল দাবিটা সেই দাবিটাকে সামনে আনা, তাদের এছাড়া অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে এগিয়ে নেওয়াটা সুযোগ হবে কিনা, যেটার পিছনে মিফতাহ সিদ্দিকী মূলত বললেন যে নির্বাচনটি আসলে দ্রুত করা উচিত, নির্বাচনের ঘোষণা দিলে এবং নির্বাচনটি হয়ে গেলে এই সবগুলো সমস্যার সমাধান হওয়াটা এগোবে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় দায়িত্বভার নিলেন, প্রচণ্ড রকমভাবে আমি গর্বিত ফিল করেছি, প্রচণ্ড। কারণ আমরা ওখানে ইউনিভার্সিটিতে মাইক্রো ফাইন্যান্সিংয়ের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেই পুরো 100 মার্কসের বই পড়েছি এবং আমরা দেখেছি আমাদের প্রফেসররা মানে কী পরিমাণ রেসপেক্ট ওনাকে করেন। তো এইগুলো একটা গর্বের বিষয় ছিল আমাদের, এখনও আছে। অনেক আশা ছিল, প্রত্যাশা ছিল। তো নির্বাচনটা ওই পর্যন্ত দিবে, ডেট ঘোষণা করবে এই সরকারটাই, তাই তো? কিন্তু আমি কিছুটা হতাশ এবং আমি 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 জানি না, আই লস্ট ওয়ার্ডস, কোন ভাষাতে আমি বলবো। ওটা তো অনেক পরের কথা, নির্বাচন তো ঘোষণা দিবে, তার আগে আমি বেঁচে নেই। যেই সেনা অফিসার যে আমাদের এই যে একজন নাগরিককে হত্যা করলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই পরিবারের দায়িত্ব নিলেন। এটা তো ওনার দায়িত্ব নেওয়ার কথা না, এই দায়িত্বটা তো সেনাবাহিনী নিবে। সেনাবাহিনী না, রাষ্ট্র নেওয়ার কথা, সেনাবাহিনীরও নেওয়ার কথা, কারণ অকারেন্সটা তাদের মাধ্যমে ঘটেছে, তারাও নিবে, রাষ্ট্র নিবে,
কোনো সমস্যা নেই। একজন উপদেষ্টাও কিন্তু তার বাড়িতে যান নাই, গিয়েছেন কি? একজন উপদেষ্টাও কি বলেছেন যে 5ই আগস্টের পরে এই ধরনের কাস্টোডিয়াল ডেট যেটা মানে এটার বিরুদ্ধেই তো আমাদের ফাইটটা ছিল, তাই না? এই ধরনের ঘটনা হওয়ার জন্য, এইটা ঘটবে এটার জন্যই তারা ক্ষমা প্রার্থী। একজনও কি চেয়েছে, মানে বলেছেন? বলেনি। ইনভেস্টিগেশন হবে, ওগুলা বলে লাভ নেই। যেটি আগের সরকার কখনো করতেন না। না, এটা তো হবে, এটা গড়পড়তা। ওই এই কাপটা ফেলে দিল, আপনার বৈশাখী টিভি বলবে ইনভেস্টিগেশন হবে, এইগুলো তো বলার কথা। কিন্তু আমাদের আবেগের জায়গাটা তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? আমরা গর্ব করি, ওনাকে নিয়ে গর্ব করতে চাই। কিন্তু আমি দেখলাম যে একজন উপদেষ্টাও যাননি, তারা একজনও ক্ষমা চান নাই যে আমরা ব্যর্থ হয়েছি এই জায়গাতে। এটা আমাকে প্রচণ্ডভাবে আহত করছে। আমি দেখতে পাচ্ছি যে যেই ছেলেগুলো হাত তাদের কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, পঙ্গু হয়ে আছে, তাই না? তাদের পাশে সরকার নেই। তাদের পাশে থাকার জন্য তাদেরকেই রাস্তায় নেমে আসতে বলতে হচ্ছে যে হেল্প আস। এটা কি আমাদের চাওয়া ছিল? বলেন, এটা চাওয়া ছিল না। জুলাইয়ের এই আবু সাইদ মারা যাওয়ার পরে আমার দিকটায় আমি বলছি, আমি 2 মাস আমি কাজ করতে পারি নাই, একদম টানা 2 মাস, কারণ আমি মেন্টালি এত পরিমাণ আনস্টেবল ছিলাম। তো যাদের পরিবারে এই জিনিসগুলো হয়েছে, তারা কিভাবে এটা নিচ্ছে, তারা কি পাচ্ছে রাষ্ট্র থেকে? তো আপনি এই সরকারি তো নির্বাচন ঘোষণা করবেন, সংস্কার করবেন, অনেক কিছু তাদের প্ল্যান প্রোগ্রামে আছে, কিন্তু ওইটা তো অনেক দূরের কথা। আমি অলরেডি হতাশ ওনাদের উপরে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি তাসলিমা তাজ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে আবার আলোচনায় যুক্ত হব। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। মিস্টার সিদ্দিকী, আপনি যে আলোচনা তুলছিলেন যে এই ধরনের শিক্ষার্থীদের আন্দোলনের কথা বললাম, জনদুর্ভোগের কথা বললাম, আপনি যে ইঙ্গিতটি দিয়েছেন যে এ ধরনের আন্দোলন আরও বাড়বে এবং এর পেছনে কোনো অশুভ শক্তির ইন্ধন থাকতেই পারে, যেটার সমাধান হলো আপনারা দেখছেন বা আপনাদের দল থেকেও বলা হচ্ছে নির্বাচনের রূপরেখা বা নির্বাচনের একটি ঘোষণা আসলে এই সমাধান হবে। আসলে কি অশুভ শক্তির ইঙ্গিত থাকতে পারে না? এটা ডেফিনেটলি একটা অশুভ শক্তির ইঙ্গিত রয়েছে, এখানে অশুভ শক্তির সম্পৃক্ততা রয়েছে। যেই অশুভ শক্তিটা, এটা ঘুরে পেছনে বলার দরকার নাই যে বিগত যে ফ্যাসিস্ট রেজিমের ওই যে আমাদের নেতা বলেন যে মাথাটা গেছে, দেহের অবশিষ্ট অংশটা এখনও কিন্তু রয়ে গেছে, লেজটা নড়াচড়া করে। আপনি দেখেন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু 5 তারিখের পর 2-3 দিন সরকার ছিল না। আওয়ামী লীগ প্রায়শই বলতো যে যদি আওয়ামী লীগ আজকে ক্ষমতা থেকে সরে, তাহলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোককে এই দেশে হত্যা করে ফেলা হবে। মানুষ কিন্তু ক্ষিপ্ত ছিল, সেই রকমই মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত ছিল এবং তা কিন্তু গর্ত। আপনি দেখেন, একজন রাজনৈতিক নেতার দূরদর্শিতার কারণে, জনাব তারেক রহমানের যদি দূরদর্শিতা সম্পন্ন না হতেন এবং তার যদি সাথে সাথে এই জিনিসগুলোতে ইনি অ্যাড্রেস না করতেন এবং তার দলের নেতাকর্মীদের তথা সারা দেশবাসীকে এইসব জিনিস থেকে সম্পৃক্ত না করতেন, তাহলে কিন্তু সেই ঘটনা এই 3 দিন কিন্তু রাষ্ট্রে কোনো পৃথিবীর উন্নত দেশেও অনেক ধরনের ঘটনা ঘটে যেত, কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটে নাই। মুষ্টিমেয় কয়েকটি ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বাংলাদেশে কিন্তু কোনো হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত হয় নাই। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নেতার নির্দেশে, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, কারণ তিনি শুধুমাত্র বাংলাদেশের এখন জাতীয়তাবাদী দলের নেতা হিসেবে তিনি নেতৃত্ব দেন নাই এবং নেতৃত্ব দিচ্ছেন না, কিন্তু এখন তিনি বাংলাদেশের গোটা 20 কোটি মানুষের পালসকে ধারণ করে কিন্তু এখন প্রতিনিয়ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে। তো তারেক রহমান সাহেবের কথার সাথে সাথে আমাদের কাছে সিদ্ধান্ত আসলো, আপনারা এখন বেরিয়ে পড়বেন এবং কিভাবে প্রত্যেকটা স্থানে, সারা বাংলাদেশের প্রত্যেকটা স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখতে হবে। দেশে কোনো পুলিশ নেই, কোনো জায়গায় থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষ, সেই জায়গায় আমরা
কোথাও আমরা নিজেরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা পিক আপ ভ্যানে মাইক নিয়ে সারা শহর ঘুরেছি এইসব জিনিস বন্ধ করার জন্য। যেই জায়গায় দেখছি ইনসিডেন্ট ঘটতেছে সেই জায়গায় আমরা আমাদের পিক আপটা থামিয়ে দিয়েছি। আমরা কিন্তু সারা দেশে এই অরাজক অবস্থা থেকে কিন্তু তখন কিন্তু কোনো সরকার ছিল না, কিন্তু বিএনপি সেই দায়িত্ব নিয়েছে এবং জনগণকে সাথে নিয়ে কিন্তু সেই দায়িত্ব জনগণও নেমে এসেছেন। মনে করছে না বিএনপির এই নেতৃত্ব পিছনেই আমাদের থাকতে হবে, এই কাজটা করতে হবে, তা কিন্তু আমরা করতে পারছি। কিন্তু এখন ক্রমশ এই জিনিস দেখছেন, পার্শ্ববর্তী এই যে দেশ ইন্ডিয়ার কথা বলা হলো, সে কিন্তু বারবার ইচ্ছাচ্ছে বিভিন্ন ধরনের উস্কানি, বিভিন্ন ধরনের তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের এই অবস্থাটা মানে একটা উস্কানি দেওয়ার মধ্য দিয়ে এখানে দেশে একটা অস্থিতিশীল অবস্থা হোক, আবার বিভিন্নভাবে তারা চাচ্ছে এখানে আবার প্রবেশ করার জন্য। আমি এই কারণেই বলেছিলাম দেশের স্থিতিশীলতার জন্য আমরা বলি নাই যে কালকে নির্বাচন দিয়ে দিতে হবে। আপনি যে সংস্কার কর্মসূচিগুলো ইতিমধ্যে আপনি করেছেন, 6টি সংস্কারের জন্য 6টি কমিশন করেছেন আপনি যে সংস্কারগুলো করবেন সেই সংস্কারের সুনির্দিষ্ট নির্বাচনের আপনি মার্চ পর্যন্ত সময় নিয়েছেন, ভোটার হালনাগাদ করছেন এবং মার্চ পর্যন্ত সময় নিয়েছেন। এরপরে বাকি সংস্কারগুলোর একটি রূপরেখা এবং আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, যে নির্বাচিত গভর্নমেন্ট, যে নির্বাচনের জন্য এত আন্দোলন, বিগত 15-15.5 বছর ধরে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, এই জন্যই দেশ উল্টো দিকে চলেছে। তার জন্যই তো এত আন্দোলন, এত মানুষ এত মানুষ গুম হলো, 6-7 শতাধিক মানুষ গুম হলো, কিছু আয়নাগর থেকে বেরিয়ে আসলো। হ্যাঁ, এই যে ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ, দিনার জুনেদ সহ, আনসার আলী সহ অসংখ্য মানুষ, এরা যে এখন পর্যন্ত গুম হয়ে রয়েছে, এদেরকে তো আমরা আর পাই নাই। এই যে হাজার হাজার নেতাকর্মী হত্যা করা হলো, এই যে জিনিসগুলো করা হলো একটি সুস্থ অবস্থা সৃষ্টি করার জন্য। তা আমরা যদি সেই নির্বাচনটা, এই কারণে এই নির্বাচনটা কোনো দল, বিএনপি যে কালকে নির্বাচন দিলে চলে যাবে আমরা তা মনে করি না। মানুষ বিএনপিকে পছন্দ করে, হয়তোবা বিএনপি যেতে পারে, কিন্তু 1 মিনিট শেষ করে দিচ্ছি এখানে, যে নির্বাচনটা আমরা এই জন্য আমরা মনে করি যে কালকেই দিতে হবে এমন না। আপনি এই জিনিসগুলো গুছিয়ে যে সংস্কার কর্মসূচিটা আনবে, সেই সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বিএনপিরও 31 দফা সংস্কার রয়েছে, কর্মসূচি রয়েছে অনেক আগ থেকে। সংস্কার একটা কর্মসূচি প্রক্রিয়া, আপনি সেই সংস্কারগুলা, ইনস্টিটিউশনগুলার যে কী রিফর্ম করতে হবে, এবং আপনি একটা দিয়ে দেন যে সরকারই আসবে নির্বাচিত হয়ে, তার এগুলা দায়িত্বের মধ্যে পড়ে প্রথমে এগুলা পালন করতে হবে। তখন নির্বাচিত সরকারের উপরও একটা প্রেশার থাকবে। যেটি মিফতাহ চৌধুরী বলল, ঠিক আমাদের এই আন্দোলনের ফসল, জুলাই অভ্যুত্থান, যে ছাত্রদের আন্দোলনের যে ফসল, সেটি আমাদের এখনকার যে সরকার, এই সরকারের কাছে তারা যেটি বলছেন যে এই সরকারের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের উদ্যোগ দেখছেন, যে নির্বাচনের এই আন্দোলনের পেছনের ঘটনাগুলো আপনি জানেন, সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি? না, পরামর্শ দেওয়ার মতো সাহস আমার নেই, যোগ্যতা আমার নেই, জ্ঞান আমার নেই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমি যেটা আমার চাওয়া ছিল, আমার সেই চাওয়াটা পূরণ হয় নাই। আমি এ কারণে অত্যন্ত মর্মাহত। আমার এক্সপেকটেশনগুলো ফুলফিল হয়নি, এবং সেটা অত্যন্ত মিনিমাম একটা এক্সপেকটেশন। আজকে দেখেন, আপনি কিছুদিন আগে আমাদের প্রিয় সাংবাদিক নুরুল কবির সাহেবের কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমাদের এই গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি ওখানে টাকা পাচারের কথা বলেছেন। উনি বলেছেন যে লাগেজ দিয়ে যেই টাকাগুলো গিয়েছে সেগুলো আমরা আনতে পারবো না, কিন্তু অন্য টাকাগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অথচ আরও অনেক বছর ধরে, বিগত বছরগুলো ধরে আমরা বলে আসছিলাম যে লাগেজে টাকা পাচার হচ্ছে। এখন উনি বলেছেন যে টাকাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ওই প্রসেসিং করা হচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু টাকা পাচারকারী যে স্বয়ং তাকেই তো পাচার করে দেওয়া হলো। আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনার ব্রিটেনে আওয়ামী লীগের একজন নেতা, উনি একজন মোস্ট কারাপ্টেড একজন পার্সন। আমরা তো ওখানে থেকে আমরা জানি খুবই কারাপ্টেড, এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে উনি জড়িত, টিউলিপ এবং রেহানার বিভিন্ন কুকর্মের সঙ্গে জড়িত, এবং টিউলিপের ইলেকশনটাকে, মানে বাংলাদেশের এই নোংরা পলিটিক্সটাকে তারা ব্রিটেনে আমদানি করে কিভাবে ব্রিটেনের পলিটিক্সটাকে নষ্ট করেছে, এগুলো সবগুলো কিন্তু এই
আনোয়ারুজ্জামান চৌধুরীর হাত দিয়ে হয়েছে। পলিটিক্সও পাচার হয়েছে। জি, নোংরামিটা আওয়ামী লীগের নোংরামি পলিটিক্সটা ওখানে পাচার হয়েছে, সেটা মানে বিস্তর আমি একটুখানি বলে নিই যে চিলিপ যখন নির্বাচনে যাবে সেই সময় উনি ক্যাশ টাকা দিতেন এবং ওখানে একটা রেস্টুরেন্ট ছিল চিলিপের অফিসের সামনে, পাকিস্তানি রেস্টুরেন্ট, ওখানে মানে এভরিডে 3,500-4,000 পাউন্ডের আপনার খাওয়া দাওয়া হতো এবং তারা ক্যাশ টাকা পে করতেন এবং এই টাকাগুলো কিন্তু আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আরো কয়েকজন নেতা আছেন। 4,000 পাউন্ড ইকুয়ালস টু কত টাকা পার ডে বাংলাদেশি হ্যাঁ, টাকায়? এটা ডিপেন্ডিং অন হাউ মাচ দ্য রেট নাও, ইট উইল বি 6 প্রবাবলি লাখ। 6 লাখ। মিনিমাম 6 লাখ। হ্যাঁ, মানে আমি আরো 2 days। কয়েক বছর আগের কথা বলছি, এটা ভ্যারি করছে তাই না? তো আমি যদি মিনিমাম 4,000 পাউন্ডকে 4 লাখও ধরি পার ডে, এটা খরচ হতো এবং এটা কিন্তু এই আওয়ামী লীগের এই নেতাগুলো আনোয়ারুজ্জামান তারপরে ABCD যারা আছেন তারা করতেন। তারা ওখানে কি করে, কিছু আপনার ওই যে ট্রাভেল এজেন্সি আছে, শাকসবজির দোকান আছে, ওগুলোর মধ্যে দিয়ে আপনার টাকা নিয়ে আসে এবং তারা ক্যাশ টাকাগুলো ওই পলিথিন ব্যাগে করে দিয়ে যায়। এই কিছু মানুষজন থাকে যাদেরকে দেখলে সন্দেহ হয় না, এরকম মানুষদের কাছে তারা ওই লেনদেনে ব্যবহার করেন। তো এবং তারেক সিদ্দিকী আরেকজন মোস্ট করাপ্টেড পারসন, হ্যাঁ, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন, হ্যাঁ, শেখ হাসিনার, মানে এত করাপ্টেড উনি, দেখেন উনি নিজেও কিন্তু এসব করতেন। প্রত্যেকটা ইলেকশনের আগ দিয়ে কিন্তু উনি ওখানে যেতেন এবং যে কাঁচা টাকাগুলো দিয়ে আসতেন, তাই না? তো এরকম কালপ্রিট একটা লোক বাংলাদেশ থেকে আপনার 5ই আগস্টের পরে পার পেয়ে গেল, সে ব্রিটেনে চলে গেল কিভাবে? এখন আপনার টাকা বাইরে থেকে পাচারকৃত টাকা যেগুলো অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে রয়েছে নামে বেনামে, সে টাকাগুলো আনার চিন্তা আপনি করছেন, অথচ আপনি অন্যতম মোস্ট করাপ্টেড একজন পার্সনকে আপনি ছেড়ে দিলেন। আমি কতটুকু আস্থা আপনাকে রাখতে পারি আপনার উপরে, আপনার কথার উপরে, আপনার কমিটমেন্টের উপরে, আপনার এই শত শত প্রমিসের উপরে আমাকে বলেন। আজকে দেখেন এই মানে কত টাকা খরচ হচ্ছে আমাদের রাষ্ট্রের এবং ব্রিটেনেরও। ব্রিটেনে এখন চিলিপের এগেনস্টে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন যদি প্রুভড হয় তাহলে ওর অ্যাটলিস্ট 10 ইয়ার্স তাকে, তাদের একটি গোয়েন্দা দলও ঘুরে গিয়েছে এবং তারা তথ্য নিয়ে গেছে। ভাই, তুমি তথ্য দিলা অথচ একজন ক্রিমিনাল যে, হ্যাঁ, তাকে তুমি তাদের হাতে দিতে পারলা না। কিন্তু অফিশিয়ালি দিয়ে প্রধানমন্ত্রী যখন চলে গেছে তখন কিন্তু ডক্টর ইউনূসের সরকার এখানে তারা কিন্তু ক্ষমতা নেননি তখন। না, আমি আনোয়ারুজ্জামানের কথা বলছি। উনি সিলেটে ছিলেন এবং আমাদের কাছে যেই তথ্য আছে সেই তথ্য অনুযায়ী ওখানে একজন মেজর তাকে পাচার করতে সাহায্য করেছিলেন। এরকমের যে বিভিন্ন তথ্যই আমরা পাচ্ছি, কিন্তু এটি হয়তোবা একটি নির্দিষ্ট সময়ের পরে এটির বিচারও হয়তোবা কার্যকর হবে সেই ধরনের কিন্তু দেরি তো গেছে, সে যার মাধ্যমে হোক সে তো গেছে কিভাবে গেল, দেশের অর্থনীতিটাকে একেবারে ধুলায় মিশাই দিল। সেই লোকটা মানে নাকের উপর দিয়ে চলে গেল, বিচারটাই চাই আমাদের, নাকের উপর দিয়ে চলে গেল। এখন আপনি যদি বলেন যে এই সরকার এটা দিবে ওইটা দিবে, আমি আসলে আশাবাদী হতে পারছি না। আসলে যে পরিস্থিতি, একটু বলতে চাই, জি আমাদের অনুষ্ঠান অলরেডি শেষ, 30 সেকেন্ড এইটুকু বলতে চাই, আমরা এখনো, এটা আমাদের সরকার, অনেক রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই সরকারের উপর আস্থা রাখতে চাই এবং আস্থা রাখছে। আমরা চাই ঐক্যবদ্ধভাবে বিভাজন সৃষ্টি না করে, সরকারের মধ্য থেকেও মাঝে মধ্যে বিভাজন সৃষ্টির যে উস্কানি বিভিন্নভাবে আসে, সকল বিভাজন সৃষ্টি না করে যারাই আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম সেই স্পিরিটটাকে ধারণ করে আমরা অন্ততপক্ষে সামনের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ইস্পাহানি মির্জাপুর জিয়ারে আমরা শেষ প্রান্তে। দর্শক, আমরাও সেটি চাই, এই সরকারের উপর যে আস্থা জনগণ রেখেছে সেই আস্থাকে ধারণ করে যেন এই জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার সঠিক বিচার খুব দ্রুতই বাস্তবায়িত হবে এবং বিচারের দ্বারা মানুষ তাদের স্বজন হারার ক্ষোভ কিছুটা হলেও লাঘব হবে, এই আশা রেখে শেষ করছি আজকের এইখানে এই পর্যন্তই।